বইযুগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফ্রান্স কাফকার উপন্যাস দ্য ট্রায়াল। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। অধ্যায় ২, প্রথম সওয়াল। কোর্ট থেকে টেলিফোন মারফত কে জানানো হলো আগামী রবিবার তার কেস সম্বন্ধে একটা প্রাথমিক তদন্ত হবে। এরপর থেকে মাসে মাসে তদন্ত চলতে থাকবে। অবশ্য প্রতি সপ্তাহেই যে হবে এমন কোনো কথা নেই, তবে যত দিন যাবে তদন্তের তারিখগুলো ততই ঘন ঘন পড়বে। কেসটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই মঙ্গল। কিন্তু তদন্তটা সব দিক দিয়েই নিখুঁতভাবে সম্পূর্ণ হওয়ার প্রয়োজন। অবশ্য এর সঙ্গে যেরকম পরিশ্রম ও অশান্তি জড়িয়ে আছে তাতে এর জের বেশি না টানাই উচিত। এই উদ্দেশ্যেই ঘন ঘন অথচ সংক্ষিপ্ত জেরা করার ব্যবস্থা হয়েছে। রবিবার তদন্তের দিন ধার্য করা হয়েছে। তার কারণ আর কিছুই নয়, একমাত্র সেদিনই কের অবসর। তাই সেদিন তদন্ত হলে কের কাজের কোনো ক্ষতি হবে না। তদন্তের দিন হিসাবে রবিবারই কের বেশি পছন্দসই হবে। কোর্ট এটা ধরেই নিয়েছে। তবে অন্য কোনো দিন তদন্ত হলে যদি তার সুবিধা হয়, কোর্ট যথাসাধ্য চেষ্টা করবে সেই মতো ব্যবস্থা নিতে। দিনে সম্ভব না হলে এমনকি রাত্রেও তদন্ত হতে পারে। কিন্তু সারাদিন হাড়ভাঙা খাটুনির পর কের পক্ষে হয়তো এসব ব্যাপার নিয়ে মাথা ঘামানো সম্ভব হবে না। এ সব কিছু ভেবে তারা রবিবারই তদন্তের দিন ধার্য করেছেন এবং আশা করছেন কে সেদিন কোর্টে উপস্থিত থাকবে। যদি অবশ্য রবিবার সম্বন্ধে কের কোনো আপত্তি না থাকে। তাকে একটা বাড়ির ঠিকানাও দেয়া হয়েছে যেখানে তাকে যেতে হবে। শহরের বাইরে দূরের একটা রাস্তার নাম, কে যেখানে আগে কখনো কোনো দিন যায়নি। আস্তে আস্তে টেলিফোনের রিসিভারটা রেখে দিল কে। এত কথার উত্তরে সে একটা কথাও বলেনি, একটা কথাও বলল না। মনে মনে সে স্থির করে ফেলেছে যে রবিবারই সে কোর্টে যাবে। নষ্ট করার মতো যথেষ্ট সময় তার আর নেই। এ ব্যাপারকে এখানেই শেষ করে দিতে হবে। প্রথম দিনের তদন্তই যেন শেষ তদন্ত হয়। টেলিফোনের সামনে দাঁড়িয়ে ব্যাপারটা সে ভাবছিল। এমন সময় ডেপুটি ম্যানেজারের আবির্ভাব। তিনি ফোন করতে এসেছিলেন, কিন্তু কে তখনও ফোনের সামনে দাঁড়িয়ে। কোনো খারাপ খবর? প্রশ্ন করল ডেপুটি ম্যানেজার। অবশ্য কের কোনো দুর্ভাগ্যের জন্যে সে যে খুব চিন্তিত তা নয়। আসলে কে টেলিফোনের পাশ থেকে সরে দাঁড়াক এটাই তার ইচ্ছে। না, তেমন কিছু নয়। একপাশে সরে দাঁড়ালো কে। ডেপুটি ম্যানেজার ফোন তুলে কানেকশনের জন্য অপেক্ষা করতে লাগল। কের দিকে তাকিয়ে বলল, হে কে, আসছে রবিবার আমার বদরা নৌকায় একটা পার্টির আয়োজন করেছি। আপনি যদি অনুগ্রহ করে আসেন তাহলে বড় খুশি হব। অনেকেই আসছেন সেদিন। আপনার অনেক বন্ধুবান্ধবও আসবেন। অ্যাডভোকেট হের হামটিয়ারও আসছেন। আপনিও আসুন, খুব ভালো লাগবে এলে। একটু যেন চেষ্টা করে ডেপুটি ম্যানেজারের বক্তব্যের দিকে মনটা নিবিষ্ট করতে হলো কের। কিন্তু তার দিক থেকে নেহাত তুচ্ছতাচ্ছিল্য করবার মতো বিষয় নয় এটা। ব্যাংকের কর্মচারীদের কাছে তার সম্মানের এবং শ্রেষ্ঠত্ব বোধের একটা বেশ ভালো পরিমাপ পাওয়া যাচ্ছে এ থেকে। ডেপুটি ম্যানেজার যদিও ফোন কানে করে কানেকশনের অপেক্ষা করবার ফাঁকেই আমন্ত্রণের প্রস্তাবটা উত্থাপন করেছেন, সাধারণ ভদ্র প্রথাগুলো মানেননি। তবু এই আমন্ত্রণ করতে এসেই কের কাছে নিজেকে খানিকটা নত করতে হয়েছে তাকে। অথচ কের সঙ্গে কোনোদিনই এর আগে তার বনিবনা ছিল না। তাই কে প্রথমেই আমন্ত্রণটা গ্রহণ করল না। ইচ্ছে ডেপুটি ম্যানেজার আরও এক আধবার সবিনয়ে অনুরোধ করুক তাকে। ম্যানেজারকে ধন্যবাদ জানালো কে। বলল, রবিবার তো একটু ব্যস্ত থাকবো, আমার আগে থেকে অন্য একটা এঙ্গেজমেন্ট আছে। ও, কিন্তু এলে খুশি হতাম। ততক্ষণে কানেকশন পেয়ে আলাপ আরম্ভ করেছে ডেপুটি ম্যানেজার। সময় নেহাত কম লাগলো না আলাপে। কিন্তু কে সর্বক্ষণ দাঁড়িয়েই রইল টেলিফোনের সামনে। এছাড়া কি সে করতে পারত সে যেন ভেবে পাচ্ছিল না। ডেপুটি ম্যানেজারের আলাপ শেষ হতেই বিনয় ভাবটা কেটে গেল তার। এরকমভাবে দাঁড়িয়ে থাকার সপক্ষে একটা যুক্তিও দিয়ে ফেলল। রবিবার এক জায়গায় যাবার জন্য ফোন করছিল এক ভদ্রলোক, কিন্তু কখন যেতে হবে তাই বলেনি। ফোন করে জেনে নিল সময়টা।
ডেপুটি ম্যানেজার বলল, থাক, তেমন জরুরি কিছু নয়। যেতে যেতে অন্য বিষয়ে কথা পারল ডেপুটি ম্যানেজার। তার কথার উত্তর দিতে থাকলেও কের মাথায় তখন কোর্টের চিন্তা ঘুরছে। সকাল ৯টায় সাধারণত কোর্টের কাজ আরম্ভ হয়। কে স্থির করল রবিবার ৯টাতেই সে তাকে দেয়া ঠিকানা খুঁজে সেই বাড়িতে গিয়ে হাজির হবে। রবিবারটা কেমন নিরুত্তাপ মনে হলো, কেমন যেন নিষ্প্রভ। গতকাল গভীর রাত অবধি রেস্তোরাঁয় বসে কাটিয়েছে কে। একটা উৎসব ছিল সেখানে। পরদিন ভোরে তাই ক্লান্ত মনে হলো তার নিজেকে। ঘুম ভেঙেছেও একটু দেরিতে, ফলে ঘুম থেকে উঠে ১ মিনিটও বসতে পারেনি। সকালের খাবার না খেয়েই পোশাক পরে বেরিয়ে যেতে হলো শহরের প্রান্তে সেই নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে। সারা সপ্তাহ ধরে যে চিন্তাভাবনা করছিল সেগুলি একটি গুছিয়ে ভাবারও সময় পেল না। যদিও রাস্তার লোকজন দেখতে দেখতে যাবার মতো যথেষ্ট সময় তার ছিল, সে অন্য কিছু লক্ষ্যই করেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারই অধীনস্থ ৩জন কর্মচারীর দিকে হঠাৎ তার চোখ পড়ে গেল। ৩জনই তার মামলার সঙ্গে জড়িত, রাবেনস্টাইনার, কুলিক ও কমিনর। রাবেনস্টাইনার ও কুলিক একটা ভাড়া গাড়িতে চলে যাচ্ছিল। কমিনর বসেছিল একটা কাফের বারান্দায়। ভাড়া গাড়িটা ঠিক কের সামনে দিয়ে চলে গেল। কমিনর বারান্দার রেলিং থেকে ঝুঁকে পড়ে কে দেখে নিল ওর পাশ দিয়ে যাবার সময় একবার। তাকে এভাবে ছুটতে দেখে ওদের মনে নিশ্চয়ই কৌতূহল জেগেছে। ওরা নিশ্চয়ই বিস্মিত হয়ে ভাবছে, এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে তাদের চিফ। সবকিছু উপেক্ষা করার এক মানসিকতা তাকে পেয়ে বসেছে। ভাবল গাড়ি ছাড়াই সে গন্তব্যস্থলে যাবে। একবার ভেবেছিল গাড়ি ডাকে, ইচ্ছে করেই ডাকেনি শেষটায়। কারো কাছ থেকে কোনো রকম সুবিধা আদায় করার কথা ভাবতেই তার ঘৃণা বোধ হয়। এমনকি সাধারণ কোনো লোক যদি তার এই মামলায় সাহায্য করতে চায়, তাও সে চায় না। সে কারোর কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকতে রাজি নয়। আর তাছাড়া তদন্তকারী কমিশনে অতিরিক্ত সময়ানুবর্তিতার নজির দেখিয়ে উপস্থিত হয়ে নিজের অতিরিক্ত আগ্রহ দেখিয়ে নিজেকে ছোট করতে মোটেই সে চায় না। তবু সে তাড়াতাড়ি হাঁটছিল যাতে ৯টার মধ্যে পৌঁছতে পারে। অবশ্য তাকে কোনো নির্দিষ্ট সময়ই জানানো হয়নি। কে ভেবেছিল দূর থেকে বাড়িটা অনায়াসেই চেনা যাবে। নিশ্চয়ই কোনো বিশেষত্ব থাকবে বাড়িটার গঠনে, তার চরিত্রে। অথবা বহু লোক হয়তো দরজার সামনে দাঁড়িয়ে ভিড় করে কলরব তুলবে। কিন্তু জুলিয়াস ট্রাসেতে, অর্থাৎ যেখানে আদালত রয়েছে, সেই রাস্তার শেষে এসে থমকে পড়ল সে। তেমন কোনো বিশেষ চেহারার বাড়ি চোখে পড়ল না কের। রাস্তার দুধারে ধূসর রঙের বাড়িগুলি সবই প্রায় একই রকম। সবগুলোতেই নিতান্ত সব দরিদ্র মানুষজনের বাস। রবিবার বলে প্রায় প্রত্যেক বাড়ির জানালাতেই আজ লোক দেখা যাচ্ছে। লোকগুলো শার্ট গায়ে, কেউ ঝুঁকে পড়ে সিগারেট ফুঁকছে, অথবা সাবধানে বাচ্চা কোলে দাঁড়িয়ে। ২-১জন জানালার ওপর স্তূপীকৃত বিছানার বহর, যেখানে এক একটি শ্রান্ত বিপর্যস্ত ঘরণীর মুখ কয়েক মুহূর্তের জন্য দেখা দিয়েই অদৃশ্য হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বিশ্রী রকম চেঁচামেচি করছে লোকগুলি। কের মাথার ঠিক ওপরেই হঠাৎ কেউ যেন চিৎকার করে উঠল একবার। কে চমকে তাকাতেই হাসির রোল পড়ে গেল। রাস্তার দুদিকের ফুটপাতে সারবন্দি অনেক মুদি দোকান। মেয়েরা ভিড় করছে দোকানে, গল্প করছে জিনিস কিনতে কিনতে। ফলওয়ালা চলেছে ফলের গাড়ি ঠেলে ঠেলে। হাঁক পাড়তে পারতে ওপরে খোলা জানালার কাছে বসা মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে হঠাৎ পুরনো একটা ফোনোগ্রাফে বেসুরো বিকৃত সুর বেজে উঠল। ওই ফেরিওয়ালার মতো এদিক সেদিক অন্যমনস্কভাবে তাকাতে তাকাতে কেউ এগিয়ে চলেছে। সব দেখতে দেখতে মন্থর গতিতে ঠেলাগাড়িটা পাশে পাশে এমনভাবে চলেছে যেন তাকে ধাক্কা দেবে, যেন অজস্র সময় রয়েছে তার হাতে। অথবা এরকমভাবে যেতে যেতেই হয়তো ম্যাজিস্ট্রেটকে সে দেখতে পাবে, জানালায় ঝুঁকে দাঁড়িয়ে তারই জন্য অপেক্ষা করছে, এমনভাবে যে তাকে দেখার কোনো সুযোগই যেন নষ্ট না হয়। ৯টা বেজে গেছে। বাড়িটা খুঁজে বের করল কে। বাড়িটা বেশ অন্য ধরনের, রাস্তা থেকে অনেকটা দূরে। সদর রাস্তাটা খুব চওড়া, সার্ভিস ট্রাক যাওয়া আসা করতে পারে এমনভাবে তৈরি। বাড়ির বহিরঙ্গটা ভালো করে দেখতে লাগলো কে, যদিও এটা তার স্বভাব বিরুদ্ধ। উঠোনের চারিদিকে জানা অজানা অফিসের গুদামগুলির তালাবদ্ধ দরজা দেখতে পেল। এইসব অফিসের অনেকগুলির নাম তার জানা, ব্যাংকের লেজার থেকে সে জেনেছে। কিছুক্ষণ বাড়িটার সামনে দাঁড়িয়ে রইল কে।
একটা লোক খবরের কাগজ পড়ছে একটা বাক্সর ওপর বসে বসে। পাশেই দুটো ছেলে হ্যান্ডব্যারের ওপর ঢেকির মতো ওঠানামা করছে। কলের কাছে দাঁড়িয়ে জল ভরছে অল্প বয়সী রোগাটে একটা মেয়ে। রাত্রের পোশাক পরা অবস্থাতেই তাকাচ্ছে কের দিকে। উঠোনের এক কোণের এক জানালা থেকে আরেক জানালায় দড়ি টাঙ্গিয়ে ইতিমধ্যেই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সে সমস্ত কাপড় শুকোনো হচ্ছে। একটা লোক তদারক করছে তার কাজের, এবং সেটা সে জানিয়ে দিচ্ছে মাঝে মাঝে চিৎকার করে। কে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। যে ঘরে সওয়াল জবাব হবে সে ঘরটা খুঁজে বের করা দরকার। কিন্তু একটু এগিয়েই থমকে গেল কে। শুধু সেই একটাই নয়, আরও 3টে সিঁড়িপথ রয়েছে সে বাড়িতে ঢুকবার। একটা সরু গলি পথ দিয়ে ভেতর দিয়ে তাকাতে কের চোখে পড়ল সেই বাড়িরই একটা অংশ আর এক ফালি উঠোন। এতগুলো পথের কোনটা ধরে এগোতে হবে, অথবা বাড়ির কোন অংশে আদালত বসে বুঝে উঠতে না পেরে বিরক্ত হয়ে উঠল সে। তার সম্পর্কে যে আইনের জগতের লোকেরা বেশ অবহেলা বা তাচ্ছিল্যের ভাব দেখিয়েছে তার কাছে সেটা বেশ পরিষ্কার। ওদের সে কথা জানাতেই হবে ভালো করে। শেষ পর্যন্ত প্রথম যে সিঁড়ি ধরে এগোচ্ছিল সেটা ধরেই এগিয়ে চলল। চলতে চলতে ওয়ার্ডার ভিলহেলমের একটা কথা তার মনে পড়ে। সে বলেছিল অপরাধ এবং আইনের মধ্যে একটা গভীর আকর্ষণ আছে। তাই কের মনে হলো যেদিকে সে চলেছে সেটাই ঠিক পথ। আদালত নিশ্চয়ই সেদিকে। কয়েকটা ছেলে খেলা করছে সিঁড়িতে। কে ওদের মধ্য দিয়ে পথ করে চলে গেল। ওদের খেলায় বাধা পড়ল খানিকটা। একটু যেন চটে গেল ছেলেগুলি। কে ভাবল আবার কোনোদিন যদি আসতে হয় এখানে কিছু চকলেট নিয়ে আসবে, অথবা ধরে পেটাতে বেটি নিয়ে আসবে। দোতলায় উঠে খুঁজতে শুরু করল কে। সোজাসুজি কাউকে আদালত কোন ঘরে বসবে সে কথা জিজ্ঞাসা না করে একটা মিস্ত্রির মতো লোককে সে কল্পনা করে ফেলল, যেন তার নাম ল্যানৎসো। ফ্রাউ গ্রুবাকের ভাইপোর নামও ল্যানৎসো। নামটা চট করে মনে পড়ে গেল কের। প্রত্যেক ঘরে দরজায় গিয়ে জিজ্ঞেস করতে লাগলো ল্যানৎসো নামে কোনো মিস্ত্রি সেখানে বাস করে কিনা। সেখানে থাকে কি থাকে না তা কি আর কে জানে না। তবু ওই ফাঁকে উঁকি মেরে ঘরের মধ্যটা দেখে নেওয়া গেল। কে দেখল আদালত বসার ঘরটা খোঁজার এটাই সবচেয়ে সহজ পথ। বেশি হাঙ্গামা কিছু নেই। অধিকাংশ ভাড়াতেই একখানা ঘর নিয়ে বসবাস করে, সঙ্গেই ছোট একটা রান্নাঘর। বেশ কয়েকজন মেয়েকে দেখল রান্না করছে, স্টোভে এক হাত, অন্য হাতে বাচ্চা কোলে করে। ছোট ছেলে মেয়েগুলি ছোটাছুটি করছে এদিকে ওদিকে। খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে বাইরে আসা যাওয়া করছে। আর অ্যাপ্রন পরা উঠতি বয়সী মেয়েগুলোরও ব্যস্ত হয়ে ছুটোছুটি। সব ঘরেই বিছানায় তখনও কেউ না কেউ শুয়ে। যাদের অসুখ তারা তো শুয়ে আছেই, তাছাড়া অনেকে ঘুম থেকেই ওঠেনি তখনও। দু একটা ঘর বন্ধ রয়েছে। কে কড়া নাড়তেই সাধারণত মেয়েরাই এসে দরজা খুলছে। কে প্রশ্নটা শুনছে, তারপর ঘরের মধ্যেই কাউকে প্রশ্নটা শোনাচ্ছে। তারা বিছানা থেকে উঠে বসে জিজ্ঞেস করে, ল্যানৎসো নামে মিস্ত্রি? হ্যাঁ, ল্যানৎসো। কে বলল, অবশ্য তার আসল প্রয়োজন সেখানেই শেষ হয়েছে। আদালত যে এ ঘরে বসেনি সে বিষয়ে তার কোনোই সন্দেহ নেই। ল্যানৎসো নামধারী লোকটিকে কে নিশ্চয়ই খুবই প্রয়োজন। অনেককেই এ বিষয়ে নিশ্চিত মনে হলো। অনেকেই নামটা নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করল, ভাবলও কিছুক্ষণ। ল্যানৎসো না হলেও প্রায় ওই ধরনের নামওয়ালা দু একজন মিস্ত্রির কথাও বলল। কেউ বা তার পড়শির কাছ থেকে খোঁজ নিয়ে এলো ল্যানৎসো বলে সেখানে কেউ আছে কিনা। আবার কেউ কে সঙ্গে নিয়ে খানিক দূরের একটা ঘরে গেল। তার ধারণা সে ঘরে ল্যানৎসো নামে কোনো ভাড়াটে থাকতে পারে। এইভাবে সমস্ত দোতলাটাই কের দেখা হয়ে গেল। কিন্তু আদালত ঘরের কোনো চিহ্ন খুঁজে পেল না। একটি সহৃদয় শ্রমিক তখনও তার সঙ্গে সঙ্গে চলেছে, আরও খুঁজে দেখবার জন্য। কে ততক্ষণে হতাশ হয়ে পড়েছে, আর খোঁজার ইচ্ছে নেই। ব্যর্থ মনে হচ্ছে তার সমস্ত কৌশলই। সুতরাং সঙ্গীটিকে বিদায় জানিয়ে 6তলার সিঁড়ি দিয়ে ওপরে না গিয়ে সোজা নিচে নেমে এলো। কিন্তু সবকিছু এভাবে ব্যর্থ হয়ে যাওয়ায় সে মনে মনে খুব রেগে উঠল। রীতিমতো চটেই গেল সে। না, এভাবে চলে যাওয়া যায় না। তাই আবার 6তলায় গিয়ে উঠল কে। প্রথম যে দরজা দেখল তারই কড়া নাড়ল। ছোট ঘরটিতে প্রথমেই তার চোখ গিয়ে পড়ল একটা বিরাট পেন্ডুলামওয়ালা ঘড়ির ওপর। 10টা বেজে গেছে তখন। বালতির মধ্যে জল নিয়ে বাচ্চাদের জামা কাপড় ধুচ্ছিল একটি তরুণী। কে তাকেই প্রশ্ন করল, আচ্ছা, ল্যানৎসো নামে কেউ থাকে এইখানে?
ভিজে হাতে পাশের ঘরটা দেখিয়ে দিল মেয়েটি। ওই ঘরে যান। মেয়েটির চোখের তারা দুটি চকচকে উজ্জ্বল কালো। ঘরে ঢুকে কের মনে হলো কোনো সভা সমিতির বুঝি অধিবেশন চলছে সেখানে। নানা ধরনের লোক বসে আছে ঘরটায়। একজন নতুন লোক যে ঘরে ঢুকেছে সেদিকে খেয়ালও নেই কারো। ঘরটা একবার ভালো করে দেখে নিল কে। মাঝারি সাইজের ঘর, দুটো জানালা আছে। আর দেখে একটু অবাকই হলো কে। ছাদেরই ঠিক তলায় এক সারি গ্যালারি, সেখানেও লোকের ভিড় কিছু কম নয়। ঢুকে বেশিক্ষণ দাঁড়ালো না কে, বেরিয়ে এলো বাইরে। বড় ভারী ঠেকছিল ঘরের বাতাস। সেই মেয়েটির কাছে আবার গেল সে। কোথায়? জানাচ্ছ থেকে তো দেখছি নে। ভেতরে যান, মেয়েটি বলল। তারপর এগিয়ে এসে দরজার হাতলে হাত রাখল। দরজাটা বন্ধ করে দিচ্ছি। আর কেউ আসবে না ভেতরে? বুঝলাম, কে বলল। কিন্তু ঘর তো আগেই ভরে আছে, তিল রাখবার জায়গা নেই, বলে সে আবার ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকতেই কের নজরে পড়ল দুটি লোক এক বিচিত্র ভঙ্গিতে কথা বলছে। একজন দুহাত বাড়িয়ে দিয়ে যেন কাউকে টাকা দিচ্ছে, এমনই একটা ভঙ্গি করে আছে। আর একজন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ একখানা হাত এসে কের হাত ধরল। কে তাকিয়ে দেখল লাল টুকটুকে মুখের একটা ছোট ছেলে। ছেলেটি তাকে আকর্ষণ করল সামনের দিকে। আসুন আসুন। কে ছেলেটির হাতে নিজেকে ছেড়ে দিল। দেখল এত লোকের ভিড়ের মধ্যেও একফালি সরু পথ রয়েছে। হয়তো পথটুকু খালি রেখেই সবাই বসেছে। দুদিকে লোক, মধ্য দিয়ে পথ। সকলেই নিজের দলের লোকের সঙ্গে কথা বলছে। পোশাক পরিচ্ছদ সকলেরই একরকম। পুরনো ধরনের লম্বা কালো কোট গায়ে, বেশ ঢিলেঢালা, আর কিছু নয়। এই অদ্ভুত ধরনের পোশাকটাই যেন কেমন মনে হলো কের। তা না হলে এই ভিড়টাকে একটা রাজনৈতিক সম্মেলন বলে অনায়াসেই ধরে নিতে পারত সে। ছেলেটি ঘরের অন্য এক প্রান্তে নিয়ে গেল কে। সেখানে একটা মঞ্চের চারদিকে কিছু লোকের ভিড়। মঞ্চের ওপর একটা ছোট টেবিল। সেই টেবিলের পাশে মঞ্চের একধারে একটা চেয়ারের ওপর স্থূলদেহী এক ভদ্রলোক বসে আছেন। বেদম হাত পা ছুড়ে কথা বলছেন কারো সঙ্গে। কের মনে হলো লোকটি বোধহয় ব্যঙ্গ করছে কাউকে, বিচিত্র মুখভঙ্গি করে ঠাট্টা করছে। যে ছেলেটি তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে বেচারা একটু মুশকিলে পড়ল। ২-৩ বার চেষ্টা করেও কের উপস্থিতি সে কোনো মতেই ঘোষণা করতে পারল না। পায়ের আঙুলের ওপর ভর করে নিজেকে খানিকটা উঁচু করে তুলে ধরে ৩ বার কিছু একটা বলতে চেষ্টা করল মাত্র, কিন্তু বৃথাই। কেউ কান দিল না তার কথায়। অবশেষে একজন লোক সেই বিপুলায়তন ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করল ছেলেটি এবং কের দিকে। ছেলেটির বক্তব্য শুনে ভদ্রলোক ঘড়ির দিকে তাকালেন একবার। তারপর কের মুখের ওপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন, আপনার তো আরও ১ ঘন্টা ৫ মিনিট আগে এখানে পৌঁছবার কথা ছিল। কে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই ঘরের ডান দিক থেকে সমস্বরে প্রতিবাদ করে উঠল সবাই। আরও ১ ঘন্টা ৫ মিনিট আগে এখানে পৌঁছবার কথা ছিল আপনার। ভদ্রলোক আবার অভিযোগ করলেন চড়া গলায়। সারা ঘরে একবার দ্রুত চোখ বুলিয়ে নিল সে। এবার আর কিছু বলল না, কিন্তু আর সকলের গুঞ্জন বেড়েই চলল। তারপর কে ঘরে ঢুকবার সময় যেমন ছিল, ঘরের অবস্থা তার থেকেও শান্ত হয়ে গেল। শুধু গ্যালারির লোকগুলো বকে চলল তখনও। ধুলো ধোঁয়ায় অনুজ্জ্বল ঘরে যতটুকু দেখা যায় তাতে মনে হলো গ্যালারির লোকদের পোশাক যেন নিচের লোকগুলোর পোশাকের থেকেও খারাপ। মাথায় আঘাত লাগবার ভয়ে তাদের অনেকে তুলোর বালিশ নিয়ে এসে নিজেদের মাথা আর ছাদের মাঝে চেপে রেখেছে। কে ঠিক করল বেশি কথা না বাড়িয়ে সে শুধু সব দেখে যাবে। সেই জন্য দেরি করে আসার অভিযোগের কোনো কৈফিয়ত দিল না। বলল, দেরি হোক আর না হোক এখন তো এসে গেছি। এই কথায় অভিনন্দনে উচ্ছ্বসিত হয়ে উঠল ঘরের ডান দিকের লোকেরা। এদের মুগ্ধ করা খুব সহজ দেখছি, কে ভাবল। অবশ্য কের ঠিক পেছনে ঘরের বাঁ দিকের অংশে নীরবতা তাকে একটু বিব্রত করল। বাঁ দিকে শুধু ২-১টি লোক তাকে করতালি দিয়ে অভিনন্দন জানালো। কে ভাবতে লাগল কি করে সে পাকাপাকিভাবে ঘরের সকলের হৃদয় জয় করবে, অথবা তা যদি সম্ভব না হয় অন্তত এই সময়ের জন্য ঘরের অধিকাংশ লোককে মুগ্ধ করবে। ভদ্রলোকটি বললেন, কিন্তু আমি এখন আর আপনার বক্তব্য শুনতে পারব না। গুঞ্জনের ঢেউ আবার উঠল। এবার অর্থ অনেকটা স্পষ্ট।
হাত নেড়ে ঘরের লোকেদের থামিয়ে দিয়ে ভদ্রলোকটি বললেন, তবে আমি আজ একবারের জন্য একটা ব্যতিক্রম মেনে নেব, কিন্তু এই ধরনের দেরি আর যেন কখনো না হয়। আপনি সামনে এগিয়ে আসুন। কের জন্য পথ করে দিতে একজন মঞ্চ থেকে লাফিয়ে নামল। এগিয়ে গিয়ে কে মঞ্চে উঠল। সে একেবারে লেপ্টে রইল টেবিলের সঙ্গে। তার পিছনে জনতা এত বিরাট যে মনে হলো নিজেকে না সামলালে সে ম্যাজিস্ট্রেটের টেবিলখানা অথবা ম্যাজিস্ট্রেটকেই মঞ্চ থেকে ফেলে দেবে। কিন্তু ম্যাজিস্ট্রেটকে একটুও বিব্রত মনে হলো না। তিনি বেশ আরামে তার চেয়ারে বসে রইলেন এবং তার পিছনের লোকটির সঙ্গে শেষবারের মতো কয়েকটি কথা বলে একখানা ছোট নোট বই তুলে নিলেন। শুধু ওই নোট বইখানাই টেবিলের ওপরে ছিল। স্কুলের ছাত্রদের বহুদিনের পুরনো খাতার পাতার মতো তার পাতার ধারগুলো দুমড়ে গেছে। পাতা উল্টাতে উল্টাতে বিজ্ঞভাবে কের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট বললেন, তাহলে বাড়ির দেয়াল রং করাই আপনার কাজ? না, কে বলল? আমি একটা বড় ব্যাংকের সহকারী ম্যানেজার। তার জবাবে ঘরের ডান দিকের লোকেরা এমন প্রাণ খুলে হেসে উঠল যে তাকেও হাসতে হলো। তারা হাসতে হাসতে কুঁজো হয়ে হাত দিয়ে হাঁটু চেপে ধরে হাসির ঢেউয়ে কেঁপে কেঁপে উঠতে লাগল, যেন প্রচণ্ড কাশির দমকে কাঁপছে। এমনকি গ্যালারিতেও কয়েকজন হাসির তোড়ে যেন ফেটে পড়ল। ম্যাজিস্ট্রেটের মেজাজ তখন চড়ে গেছে। ঘরের অন্য লোকেদের আয়ত্তে আনতে না পেরে তিনি গ্যালারির দিকে তার অসন্তোষের আগুন ছড়াতে লাগলেন। তার ভ্রু দুটি এতক্ষণ লক্ষণীয় ছিল না। এবার উঠে দাঁড়িয়ে তিনি গ্যালারির দিকে সেই মোটা কালো ঝুপসি ভুরু বিচিত্র ভঙ্গিতে কুঁচকে তাকালেন। ঘরের বাঁদিকের লোকগুলো কিন্তু আগের মতোই নীরব, মঞ্চের দিকে তাকিয়ে সার বেঁধে দাঁড়িয়ে। মঞ্চ আর ঘরের ডান পাশের কলরব যেন তাদের ছুঁতে পারছে না। বাঁদিকের লোকগুলো সংখ্যায় ডান দিকের লোকেদের থেকে কম। তাদেরও বোধহয় কোনো গুরুত্ব নেই, কিন্তু তাদের থমথমে ভারী কি চাল বেশ একটা গুরুত্ব এনে দিয়েছে। কে যখন তার কথা শুরু করল, তার নিশ্চিত ধারণা হলো যে সে বাঁদিকের লোকগুলো অভিমতই প্রকাশ করছে। মাননীয় ম্যাজিস্ট্রেট বাহাদুর, আমি ঘর রং করি বলে আপনি যে প্রশ্ন করেছেন, অথবা প্রশ্ন নয়, আপনি যে মন্তব্য করেছেন, তা আমাকে নিয়ে যে বিচারের প্রহসন চলছে তার মতোই আজগুবি। আপনি আপত্তি করতে পারেন এ কথায় যে এটা মোটেই কোনো বিচার নয়। সত্যিই তাই, কারণ আমি যদি একে বিচার বলে স্বীকার করে নিই তাহলেই এটা বিচার, আর যদি মেনে না নিই তাহলে নয়। তবে এখনকার মতো আমি না হয় স্বীকারই করলাম। বলতে গেলে নেহাতি করুণাবশত, যদি এর প্রতি শ্রদ্ধা দেখাতেই হয়, করুণা করে ছাড়া কেউ তা করতে পারে না। আপনার বিচার পদ্ধতি ঘৃণার যোগ্য এ কথা আমি বলি না, কিন্তু কথাটি আপনার ব্যক্তিগত বিবেচনার জন্য আমি পেশ করতে চাই মাত্র। কথা শেষ করে কে ঘরের চারিদিকে তাকালো। সে কথাগুলো বেশ ধারালো গলায় বলেছে, যতটুকু চেয়েছিল তার থেকেও ধারালো এবং বেশ যুক্তি সহকারে। যে কোনো রকম বাহবা তার এই কথাগুলোর জন্যই পাওয়া উচিত ছিল। কিন্তু সবাই নীরব। তারা স্পষ্টই পরবর্তী ঘটনার জন্য ব্যগ্রভাবে যেন অপেক্ষা করছে। হয়তো এ ঝড়ের আগের নীরবতা, এখন দমকা হাওয়া ছুটবে আর শেষ হবে এই প্রহসন। ঠিক এই সময়ে ঘরের দরজাটা খোলায় কে রেগে উঠল। কাপড় ধুয়ে সেই তরুণী মেয়েটি ঘরে ঢুকল। হয়তো তার কাজ শেষ হয়েছে। একান্ত সন্তর্পণে প্রবেশ করা সত্ত্বেও ঘরের কয়েকজনের দৃষ্টি তার ওপরে গিয়ে পড়ল। কিন্তু ম্যাজিস্ট্রেট নিজেই কের মনের আগুন নিভিয়ে দিলেন, কারণ কের কথায় তিনি একেবারে ঘাবড়ে গেছেন মনে হলো। গ্যালারির দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে তিনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন। তার বক্তৃতার আকস্মিকতায় চমকে গিয়ে খুব ধীরে ধীরে চেয়ারে তিনি বসে পড়লেন। তার এই বসাটা সকলের দৃষ্টি এড়িয়ে যাক এই যেন তিনি চান। সম্ভবত মেজাজটা ঠান্ডা করতেই তিনি আবার নোট বইয়ের পাতা উল্টাতে লাগলেন। ওতে বিশেষ কোনো সুবিধা হবে না, কে বলল? আপনার নোট বই আমি যা বলেছি তারই স্বীকৃতি ম্যাজিস্ট্রেট সাহেব। সেই বিচিত্র জমায়েতে শুধু নিজের গম্ভীর গলার স্বরে উৎসাহিত হয়ে কে চট করে ম্যাজিস্ট্রেটের হাত থেকে নোট বইখানা ছিনিয়ে নিল এবং মাঝখানে একটা পাতা দু আঙ্গুলে চেপে ওপরে তুলে ধরল, আর ছোট ছোট করে লেখা কালের ছোপ লাগানো হলদে হয়ে আসা পাতাগুলো দুপাশে ঝুলতে লাগল। এমনভাবে নোট বইখানা ধরল যেন তার হাত নোংরা হয়ে যাবে। এগুলো হচ্ছে মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবের নথিপত্র বলেই সে আঙুল আলগা করে বইখানাকে টেবিলের ওপর পড়ে যেতে দিল। মাননীয় ম্যাজিস্ট্রেট, অবসর মতো আপনি এটা আবার পড়তে পারেন, যদিও এতে কি আছে আমি জানি না।
তবু এটাকে আমি ভয় করি না একটুও। আঙুলের ডগা দিয়ে ছাড়া এটা ছুঁতেও আমি পারি না। এটা হাতে তুলে নিতেও আমার বাধে। নোটবইখানা যেখানে পড়েছিল সেখান থেকে ম্যাজিস্ট্রেট সেটাকে তুলে নিলেন এবং দুমড়ে যাওয়া পাতাগুলোকে ঠিক করে আবার পড়তে শুরু করলেন। ব্যাপারটা তার কাছে বেশ অসম্মানজনক মনে হলো। প্রথম সারির লোকগুলো দৃষ্টি এমন তীক্ষ্ণভাবে কের উপর নিবদ্ধ ছিল যে কিছুক্ষণ সে ও তাদের দিকে কোনো কথা না বলে তাকিয়ে রইল। তারা সকলেই বয়স্ক, কয়েকজনের দাড়ি পাকা। তারাই কি এখানে সবচেয়ে প্রভাবশালী? এই জমায়েতের মতামত তারাই কি নির্ধারণ করবে? সবার সামনে ম্যাজিস্ট্রেটকে অসম্মান করা সত্ত্বেও তার বক্তৃতার শুরু থেকে তারা যে নিষ্ক্রিয় নীরবতায় ডুবে আছে, তা থেকে তারা কি মাথা ঝাড়া দিয়ে উঠবে? আমার বেলায় যা ঘটেছে, আগের থেকেও শান্ত ও ভারী গলায় কে বলতে শুরু করল, আমার বেলায় যা ঘটেছে তা একটা মাত্র দৃষ্টান্ত এবং সেই কারণেই এর তেমন কোনো গুরুত্ব নেই। বিশেষত আমি যখন ব্যাপারটাকে খুব গভীরভাবে নিচ্ছি না। এই সময়ে প্রথম সারির মুখগুলোর মনোভাব যেন বুঝে নিতে চাইল সে। কিন্তু এটা একটা ভ্রান্তনীতিরই নজির। এই ভ্রান্তনীতি আরও অনেকের বিরুদ্ধেই প্রয়োগ করা হয়েছে। এই কারণেই আমি এখানে এসে দাঁড়িয়েছি, শুধু আমার নিজের স্বার্থ রক্ষার খাতিরে নয়। কথা বলবার সময় নিজের অজান্তে কের গলা চড়ে গিয়েছিল। ঘরের মধ্যে কয়েকজন মাথার ওপর হাত তুলে তালি বাজিয়ে চিৎকার করে উঠল, বাহ বাহ, ঠিকই তো, বাহ বাহ, বাহ বাহ। প্রথম সারির কয়েকজন নিজেদের দাড়ি মোচড়াল, কিন্তু এমন হট্টগোলেও ফিরে তাকালো না কেউ। কেন সেদিকে বিশেষ দৃষ্টি দিল না। তবু সে পুলকিত হয়ে উঠল। সকলের কাছ থেকে অভিনন্দন পাওয়া দরকার বলে তার আর এখন মনে হচ্ছে না। ঘরের সবাই যদি বিষয়টা সম্বন্ধে ভাবতে শুরু করে আর এদিকে কয়েকজনও যদি তার মতে বিশ্বাসী হয়ে ওঠে, তাহলেই সে খুব খুশি হবে। বক্তা হিসেবে বাহাদুরি নেবার ইচ্ছে আমার নেই, কে বলল। আর ইচ্ছে থাকলেও সে ক্ষমতাই নেই আমার। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব নিশ্চয়ই এখানে সবচেয়ে ভালো বক্তা। এটা তার কাজেরও অঙ্গ। জনসাধারণের অভিযোগ সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পাবে, আমি শুধু এই চাই। শুনুন আমার কথা, যেভাবে আমাকে গ্রেফতার করা হলো তা আমার কাছেই হাস্যকর মনে হয়েছে। মাত্র দিন 10 আগে আমাকে গ্রেফতার করা হলো। সকালবেলা বিছানা ছাড়বার আগেই আমাকে পাকড়াও করা হলো। হয়তো এটা তেমন অস্বাভাবিক ব্যাপার নয়। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবের মন্তব্য থেকে মনে হয় ঘর রং করে এমন কোনো লোককে হয়তো গ্রেফতার করার আদেশ দেয়া হয়েছিল। সে লোকটিও নিশ্চয়ই আমারই মতো নির্দোষ। তবে তার বদলে গ্রেফতারকারীরা আমার ঘরে হানা দেয়। দুজন অভদ্র ওয়ার্ডার আমার পাশের ঘরটা দখল করে বসে। আমি যদি একটা দুর্ধর্ষ দস্যু হতাম, তাহলেও বোধহয় তারা এর চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করে উঠতে পারত না। ওয়ার্ডার দুজনেই চূড়ান্ত রকম অসভ্য। তারা চেঁচামেচি করে আমার কানের পর্দা প্রায় ছিঁড়ে দিয়েছে। নানা ফন্দি ফিকিরে আমাকে তাদের ঘুষ দিতে প্ররোচিত করতে চেষ্টা করেছে। আমার পোশাক আর গেঞ্জি ও আন্ডারওয়্যার আত্মসাৎ করবার মতলবে আমাকে অনেক ভাওতা দেয়। আমারই চোখের সামনে গাড়লের মতো আমারই সকালের প্রাতরাশ খেয়ে তারা আমাকে খাবার কিনে এনে দেবে বলে আমার কাছে পয়সা চেয়েছিল। এটাই সব নয়, তৃতীয় একটি ঘরে তারা আমাকে ইন্সপেক্টরের কাছে নিয়ে যায়। ঘরখানি এখন একজন এমন মহিলার যাকে আমি অত্যন্ত সমীহ করি। ওয়ার্ডার দুজন আর সেই ইন্সপেক্টর সুন্দর ঘরখানিকে শুধু তছনাছি করেনি, কদর্য করেও তুলেছিল। আমাকে শুধু সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। শান্ত থাকা আমার পক্ষে সহজ ছিল না, তবু শান্ত থাকতে পারলাম এবং একান্ত ভদ্রভাবে ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম। ইন্সপেক্টরটিকে এখনও আমি যেন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই মহিলার ঘরের একখানি চেয়ারে মূর্তিমান ঔদ্ধত্যের উদাহরণ হয়ে আমেরিকায়দায় কাত হয়ে বসে সে আমার প্রশ্নের কি জবাব দিয়েছিল জানেন? সে আসলে কোনো জবাবই দেয়নি। সম্ভবত সে কিছুই জানত না। আমাকে সে গ্রেফতার করেছিল এবং তার পক্ষে সেটুকু জানাই হয়তো যথেষ্ট ছিল। কিন্তু এই সব নয়। আমার ব্যাংকের 3 জন অধস্তন কর্মচারীকে ওই মহিলার ঘরে নিয়ে এসেছিল। তারা মহিলাটির কয়েকখানা ছবি ওলটপালট করে মজা করছিল। এই কর্মচারীদের নিয়ে আসার আরও একটা উদ্দেশ্য ছিল। আমার বাড়িওয়ালি ও তার পরিচারিকার মতো তারাও আমার গ্রেফতারের খবর রটিয়ে বেড়াবে এবং সমাজে আমার সুনাম ও বিশেষ করে ব্যাংকে আমার মর্যাদা নষ্ট করে দেবে। তবে ইন্সপেক্টরের এই আশায় ছাই পড়েছে। এমনকি
আমার সাদাসিধে বাড়িওয়ালি ফ্রাউ গ্রোবাকেরও এতটুকু বোঝার মতো বুদ্ধি ছিল। সে জানতো রাস্তার চ্যাংড়া ছোকরাদের ফাজলামোকে যতটুকু গুরুত্ব দিতে হয়, আমার গ্রেফতারের গুরুত্ব তার চেয়ে বেশি নেই। আমি আবার বলছি, সমস্ত ব্যাপারটায় আমার আর কোনো ক্ষতি হয়নি। শুধু কিছুটা অস্বস্তি বোধ করেছি আর মাঝে মাঝে বিরক্ত বোধ করেছি। কিন্তু ব্যাপারটা কি ভীষণ গুরুতর আকার ধারণ করতে পারত, তাই না? কে থামল এবং এই সময় নীরব ম্যাজিস্ট্রেটের দিকে তাকিয়ে তার মনে হলো তিনি যেন কাউকে চোখের ইশারা করলেন। কে হাসল। আমার পাশে বসে মাননীয় ম্যাজিস্ট্রেট আপনাদের মধ্যে কাউকে কিছু একটা ইঙ্গিত করেছেন। তাহলে আপনাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা এখান থেকে নির্দেশ নিয়ে থাকেন। হাততালি দেবার জন্যে না শেষ দেবার জন্যে এই ইঙ্গিত করা হলো তা আমি জানি না, এবং আমি যখন আগেই এই ব্যাপারটা প্রকাশ করে দিলাম তখন এর আসল মানে বোঝবার আশাও আমি ইচ্ছে করেই ত্যাগ করলাম। এসব ব্যাপারের আমি অবশ্য মোটেই ধারধারি না, এবং গোপনে ইশারা ইঙ্গিত না করে তার নুন খাওয়া সাগরেদদের প্রকাশ্যে নির্দেশ দেবার ক্ষমতা সবার সামনেই মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি দিচ্ছি। তিনি ঠিক সময় মতো বলতে পারেন, শীষ দাও অথবা হাততালি দাও। বিব্রত অথবা অধৈর্য হয়ে ম্যাজিস্ট্রেট তার চেয়ারে বসে অস্বস্তিকর ভাবভঙ্গি করছিলেন। পিছনে যে লোকটির সঙ্গে তিনি কথা বলছিলেন তাকে উৎসাহিত করতে বা বিশেষ কোনো পরামর্শ দিতে আবার সে ম্যাজিস্ট্রেটের উপরে ঝুঁকে পড়েছে। নিচে ঘরের লোকেরা চাপা গলায় কথা বলছে, তবু তাদের ভাবভঙ্গি বেশ উদ্দীপিত। আগে মনে হয়েছিল ঘরের দুপাশে দুটি দল কখনো মিলতে পারে না, কিন্তু এখন তারা যেন এক হয়ে আসছে। কয়েকজন কে কে আঙুল দিয়ে দেখাচ্ছিল আর কয়েকজন দেখাচ্ছিল ম্যাজিস্ট্রেটকে। গুমোট আবহাওয়া অসহ্য হয়ে উঠেছে। ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কিছুই প্রায় দেখা যায় না। সবচেয়ে অসুবিধা হয়েছে গ্যালারির লোকেদের। কি ঘটছে জানার জন্যে তারা অন্যান্যদের ফিসফিস করে প্রশ্ন করছে আর ভয়ার্ত তীর্যক চোখে তাকাচ্ছে সেই সওয়ালকারী ম্যাজিস্ট্রেটের দিকে। প্রশ্নের জবাবও দেয়া হচ্ছে গোপনে। যে জবাব দিচ্ছে সে মুখের ওপরে হাত দিয়ে চাপা স্বরে কথা বলছে। ঘণ্টা না থাকায় টেবিলে একটা ঘুষি মেরে কে বলল, আমার কথা প্রায় শেষ হয়েছে। ঘুষির শব্দে ম্যাজিস্ট্রেট ও তার পরামর্শদাতা চমকে উঠে মুহূর্তের জন্য একজন আরেকজনের কাছ থেকে সরে গেল। এসব ব্যাপার থেকে আমি সম্পূর্ণ আলাদা, সেই জন্য বিষয়টা আমি শান্তভাবে বিচার করতে পারি। আপনারা যদি এই আদালতকে সত্যই কোনো মূল্য দেন তাহলে আমার কথা শুনলে আপনাদের যথেষ্ট সুবিধা হবে। কিন্তু আমার যা বলার আছে সে বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা পরের বারের জন্য মুলতবি করে রাখতে আমি অনুরোধ করছি, কারণ আমার সময় নেই। আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে সমস্ত ঘর নীরব হয়ে এলো। সভার সকলে যেন কে প্রাধান্য মেনে নিয়েছে। তারা এখন আর এলোমেলো চিৎকার বা হাততালি দিচ্ছে না। কের অভিমত যেন তাদেরও অভিমত। সকলে যেন নিঃশ্বাস বন্ধ করে কের কথা শুনবার জন্যে উৎকর্ণ হয়ে রয়েছে। নীরবতার মধ্যে চাপা গলার যে ফিসফিসানি কানে বাজছে তা ঘর কাঁপানো হাততালির আওয়াজ থেকেও উত্তেজনাকর। খুব মৃদুস্বরে কে বলল, এ বিষয়ে কোনোই সন্দেহের অবকাশ নেই যে এই আদালতের সমস্ত কাজ আমার ক্ষেত্রে আমাকে গ্রেফতার করা এবং আজকের এই জেরা, এই সবের পিছনে একটা বিরাট প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান দুর্নীতিপরায়ণ ওয়ার্ডার, বর্বর ইন্সপেক্টর ও ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করে। ম্যাজিস্ট্রেটদের মধ্যে তাদেরই সবচেয়ে ভালো বলা যেতে পারে যারা নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন। এছাড়া এই প্রতিষ্ঠানের অধীনে একটা খুব উঁচু স্তরের বিচার কর্তৃপক্ষ আছে। এদের অধীনে আবার রয়েছে অপরিহার্য ও অগুন্তি চাকর, কেরানি, পুলিশ ও অন্যান্য সহকারী, হয়তো জল্লাদও আছে। জল্লাদ কথাটা উচ্চারণ করতে আমি মোটেই ভয় পাই না। আপনারা বলতে পারেন এই বিরাট প্রতিষ্ঠানের আসল তাৎপর্য কি? নির্দোষ লোকেদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা এবং তাদের বিরুদ্ধে নির্বোধের মতো ব্যবস্থা গ্রহণ করা এই প্রতিষ্ঠানের আসল কাজ। কিন্তু এদের ব্যবস্থা অধিকাংশ সময়ই কার্যকরী হয় না, যেমন হলো না আমার বেলায়। সমস্ত ব্যাপারটার অসঙ্গতি বিবেচনা করলে প্রতিষ্ঠানের উঁচু স্তরের কর্তাদের পক্ষে তাদের অনুচরদের জঘন্য দুর্নীতিপরায়ণতা কী করে দূর করা সম্ভব? না, তা কখনো সম্ভব নয়। এমনকি এই প্রতিষ্ঠানের প্রধানতম বিচারপতিকে তার আদালতে দুর্নীতির আশ্রয় নিতে হবে।
এই কারণে ওয়ার্ডাররা ধৃত লোকেদের পোশাক আত্মসাৎ করবার মতলব ফাঁদে। ইন্সপেক্টররা বেমক্কা অপরিচিত নির্দোষ লোকের ঘরে ঢুকে অসভ্যতার পরিচয় দেয়। সঠিক খোঁজখবর না করেই বাইরের লোকজনের সামনে তাদের অপদস্থ করে। ওয়ার্ডাররা কয়েকটি গুদামের কথা বলেছিল, সেখানে কয়েদিদের জিনিসপত্র জমা রাখা হয়। ধৃত লোকেদের বহু কষ্টে সংগৃহীত জিনিসপত্র সেখানে পচে গলে নষ্ট হবার জন্য জমা রাখা হয়। সেই সব গুদাম জোচ্চোর এবং এইসব জোচ্চোর অনুচরদের হাত সাফাইয়ের পর জিনিসপত্রের কতটুকু বাকি থাকে তা আমি দেখতে চাই। এই সময়ে ঘরের এক কোণ থেকে কেউ একজন যেন এক বিচিত্র শব্দ করল। বাধা পেয়ে কে ভুরুর উপর হাত রেখে দেখতে চেষ্টা করল ব্যাপারটা কি। ধোঁয়া ও অনির্জল আলোয় সমস্ত ঘরে এক সাদাটে কুয়াশার আস্তরণ পড়েছে। যে মেয়েটি ময়লা পোশাক পরিষ্কার করে, ওই বিচিত্র আওয়াজের উৎস কি সে? কের মনে হলো ঘরে ঢুকবার সময় থেকেই ও যেন নানা গোলমাল সৃষ্টি করছে। ওই শব্দ সত্যিই তার মুখ থেকে বেরিয়েছে কিনা এখনই বলা মুশকিল। কে শুধু দেখতে পেল একটা লোক তাকে দরজার পাশে এক কোণে নিয়ে গিয়ে দুহাত দিয়ে জাপটে ধরেছে। তবু মেয়েটি ওই শব্দ করেনি, করেছে ওই লোকটা। লোকটির মুখ খোলা হাঁ করা, সে ওপরে ছাদের দিকে তাকাচ্ছে। তাদের চারপাশে কিছু লোক ঘিরে দাঁড়িয়েছে। কে আদালতে যে গম্ভীর পরিবেশের সৃষ্টি করেছিল তা যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এতে গ্যালারির লোকগুলো খুব খুশি। কের প্রথমেই দৌড়ে দরজার পাশের কোণটাতে যেতে ইচ্ছে হলো। তার স্বভাবতই মনে হয়েছিল যে আদালত ঘরে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্যে এবং অন্তত মেয়েটি আর ওই লোকটিকে ঘর থেকে বের করে দেবার জন্য সকলেই ব্যগ্র। কিন্তু প্রথম সারির লোকগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় রইল। কেউ নড়াচড়া করল না, কেউ তাকে এগোতে দিল না, বরং তাকে বাধা দিল তারা। পিছন থেকে কার একখানা হাত কের জামার কলার চেপে ধরল। কার হাত পেছনে ফিরে দেখবার অবকাশ আর মিলল না। কে কে বাধা দেবার জন্য বুড়ো লোকগুলো তাদের হাত বাড়িয়ে দিল। আর এই সময় মেয়েটি এবং লোকটির কথা ভুলে গেল কে। তার মনে হলো তার স্বাধীনতা বিপন্ন। সত্যি এতক্ষণে তাকে যেন গ্রেফতার করা হলো। মরিয়া হয়ে মঞ্চ থেকে লাফিয়ে নেমে পড়ল কে। সমগ্র জনতার দিকে সে তাকালো তীক্ষ্ণ চোখে। এরা কি তার সম্বন্ধে ভুল ধারণা করেছে? সে কি তার বক্তৃতার কার্যকারিতাকে অতিরিক্ত মূল্য দিয়ে ফেলেছিল? যখন সে কথা বলছিল তখন এরা তাদের সত্যিকার অভিমত সব গোপন করে রেখেছিল, আর এখন তার বক্তৃতা শেষ হবার পর এরা ছদ্মবেশ খুলে ফেলেছে। তার চারপাশে কাদের এসব মুখ? ওদের ধূর্ত কালো ক্ষুদে চোখের মণি দ্রুত এপাশে ওপাশে নড়ছে। ওদের খোঁচা খোঁচা দাড়ি হাত দিলে যেন গুড়িয়ে যাবে। দাড়িগুলোতে হাত দেয়া যেন জন্তুর থাবার তীক্ষ্ণ নখগুলো মুঠোর মধ্যে ধরার মতো। এতক্ষণে কে আবিষ্কার করল তাদের দাড়ির তলায় কোটের কলারে বিভিন্ন আকারের ও রঙের ব্যাজ ঝুলছে। যতদূর সে দেখতে পেল তারা সবাই ওই ব্যাজ পরেছে। ঘরের দুই পাশের দুই দলের সবাই পরস্পরের সহকর্মী। লোক দেখানো দক্ষিণপন্থী ও বামপন্থী সেজেছিল। ঘুরে দাঁড়িয়ে কে হঠাৎ দেখল ম্যাজিস্ট্রেটের কোটের কলারেও সেই ব্যাজ। হাঁটুতে হাত রেখে স্থির চোখে তাকিয়ে আছেন। হঠাৎ নতুন আলোর সন্ধান পেয়ে শূন্যে হাওয়ায় হাত ঘুরিয়ে কে চিৎকার করে উঠল, ভাই সব, আমি এতক্ষণ যে প্রতিষ্ঠানের কথা বলছিলাম আপনারা সকলেই দেখছি তারই অনুচর। আপনারা সকলে আমার কথা শুনতে এবং আমার সম্বন্ধে যা কিছু সম্ভব জেনে নিতে এখানে এসে জুটেছেন। আপনারা এতক্ষণ দলাদলির অভিনয় করছিলেন শুধু আমার পেট থেকে কথা বের করবার জন্যে, এবং একজন নির্দোষ লোককে বোকা বানানোর জন্য একদল হাততালি দিচ্ছিলেন। আমি আশা করেছিলাম যে একজন নির্দোষকে আপনারা রক্ষা করবেন। এ থেকে আপনারা শুধু একটা তামাশার খোরাক পেয়েছেন, অথবা যে বুড়ো লোকটা কাঁপতে কাঁপতে কের একেবারে কাছে চলে এসেছিল তাকে লক্ষ্য করে সে চেঁচিয়ে উঠল, সরে যাও, না হলে ঘুষি মারব। অথবা আপনারা হয়তো সত্যিই দু একটা বিষয় জানতে পেরেছেন। আমি চাই আপনাদের এই কারবার বেশ ভালোভাবেই চলুক। টেবিলের ওপর থেকে চট করে তার টুপিটি তুলে নিয়ে বিস্ময় নির্বাক লোকগুলির মধ্য দিয়ে সে দরজার দিকে এগোল। লোকগুলি যেন আর কিছু না হোক সম্পূর্ণভাবে হতবুদ্ধি, নির্বাক হয়ে গেছে। কিন্তু দেখা গেল ম্যাজিস্ট্রেট সাহেব কের থেকেও দ্রুতগামী, কারণ তিনি ততক্ষণে দরজার কাছে গিয়ে অপেক্ষা করছিলেন। একটু দাঁড়ান, তিনি বললেন। কে থামল, কিন্তু চোখ রাখল দরজার ওপর, সওয়ালকারী ম্যাজিস্ট্রেটের ওপর নয়।
দরজার হাতলটা সে ধরেই রইল। ম্যাজিস্ট্রেট বললেন, আমি আপনাকে শুধু এটুকু বোঝাতে চেয়েছিলাম যে একজন অভিযুক্ত লোককে জেরার সময় যেসব সুযোগ দেয়া হয়, আপনি হয়তো সচেতন নন যে আপনি নিজের হাতেই সেসব সুযোগ ছুঁড়ে ফেলে দিয়ে এলেন। কে হাসল। তখনও দরজার দিকে তার দৃষ্টি। ইতরের দল, আমি তোমাদের জেরা করা ভালো করে শিখিয়ে দেব। চিৎকার করতে করতে দরজা খুলে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এলো কে। তার পিছনে উত্তেজিত আলোচনার গুঞ্জন উঠল। আদালত ঘরের লোকেরা নিশ্চয়ই আবার সজীব হয়ে উঠেছে এবং দক্ষ ছাত্রদের মতো বিশ্লেষণ করছে আজকের সমস্ত ঘটনা।